আজ আমি অ্যাকাউন্টেন্সি থেকে আরেকটি চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। কারবারের দৈনন্দিন খরচ প্রদানে, বিনিয়োগ সংক্রান্ত কাজ সম্পাদনে ও ঋণ পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থের দরকার হয়। নগদ প্রবাহ বিবরণী এ বিষয়ে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। নগদ প্রবাহ বিবরণী কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রাপ্তির বিভিন্ন উৎসগুলি এবং নগদ অর্থ প্রদানের বিভিন্ন ক্ষেত্রগুলিকে সুস্পষ্টভাবে উল্লেখ করে। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী নগদের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন কারণ সহ বিশ্লেষণ করে। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে কোন কোন ক্ষেত্র থেকে, কোন কোন সূত্র থেকে নগদের প্রবাহ ঘটল, আর কোন কোন ক্ষেত্রে সেই নগদ ব্যবহৃত হলো, সেইটারই বিস্তারিত চিত্র পাওয়া যায় নগদ প্রবাহ বিবরণী থেকে। সুতরাং আমরা নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞাটা এভাবে উপস্থাপন করতে পারি। কোনো নির্দিষ্ট সময়কালের বা কোনো নির্দিষ্ট হিসাবকালের নগদ ও নগদ সমতুল্যের আগমন ও নির্গমনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে। সংজ্ঞায় কি বলা হলো না, নগদ ও নগদ সমতুল্যের আগমন এবং নির্গমনের ফলে। তাহলে নগদ ও নগদ সমতুল্যের আগমন হচ্ছে এবং সেটা কিভাবে নির্গমন হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, তার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি অবস্থায় এলো সেটাই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যায়। এই সংজ্ঞায় আমরা নগদ এবং নগদ প্রবাহ, নগদ এবং নগদ সমতুল্য, এই যে শব্দবন্ধ, এইটুকু আমাদের কাছে ঠিক পরিষ্কার হলো না। তাই আমরা নগদ প্রবাহ বিবরণীতে কিছু শব্দ ব্যবহৃত হয়, বিশেষ শব্দ, সেইগুলোর আগে একটু ব্যাখ্যা করে নেব, তারপর আমরা পরবর্তী আলোচনায় আসব। নগদ প্রবাহ বিবরণীতে নগদ বলতে আমরা কি বুঝি? আমরা এটা অলরেডি ক্লাস 11-এ জেনে গেছি। নগদ তথা ক্যাশ বলতে বোঝানো হয় যে পরিমাণ নগদ অর্থ হাতে আছে এবং ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ গচ্ছিত আছে, দুটোর সমষ্টিকে। অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড ও ক্যাশ অ্যাট ব্যাংক এর সমষ্টিকেই বলা হয় নগদ বা ক্যাশ। তাহলে নগদ সমতুল্য বা ক্যাশ ইকুইভ্যালেন্ট কি? নগদ সমতুল্য হলো স্বল্প মেয়াদী বা অধিক তারল্যযুক্ত লগ্নিপত্র, যাদের খুব সহজেই নগদে রূপান্তরিত করে ফেলা যায়। বুঝতে পারলে না? যে আমরা খুব কম সময়ের জন্য, ধরো 3 মাসের কম সময়ের জন্য যে যদি কোনো ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে 3 মাসের মধ্যেই তাকে আমরা নগদ বা ক্যাশে বদলে ফেলতে পারি। তা এই ধরনের ইনভেস্টমেন্টকে বলা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্টের উদাহরণ হলো ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, এই সমস্ত। নগদ প্রবাহ বলতে কি বুঝবো? নগদ প্রবাহ বলতে বুঝবো যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট এদের আগমন অর্থাৎ ইনফ্লো এবং নির্গমন অর্থাৎ আউটফ্লো। তার মানে হচ্ছে নগদের
প্রবেশ, নগদ আমাদের কারবারে ঢুকছে সেটা, এবং নগদ যেটা কারবার থেকে বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে নগদ প্রবাহ। আমাদের এর পরে কাজে লাগবে এরকম আরো দু একটি টার্ম আমরা একটু শিখে নিচ্ছি, যেমন নন ক্যাশ ট্রানজ্যাকশনস বা অনগদ লেনদেন। আমরা এই নাম শুনেই বুঝতে পারছি অনগদ লেনদেন মানে হচ্ছে যেটা নগদে হয়নি। এমন কিছু লেনদেন আছে ব্যবসায় হয়ে থাকে যেগুলো নগদে হয়নি, তাকে বলা হয় নন ক্যাশ ট্রানজ্যাকশন বা অনগদ লেনদেন। এটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পরবর্তী সময় প্রয়োজন হবে, তাই এটা বুঝে রাখা দরকার। এরকম কিছু উদাহরণ দেওয়া যাক, যেমন ধরো ডেপ্রিসিয়েশন হচ্ছে এবং তার জন্য কোনো নগদ আসছেও না যাচ্ছেও না। হ্যাঁ, আর শেয়ার বা ডিবেঞ্চার যদি আমরা বিলি করে যদি আমরা কোনো সম্পত্তি কিনি, সেটা মুনাফা থেকে বোনাস শেয়ার প্রদান, ঋণপত্রকে শেয়ারে রূপান্তরিত করা। তাহলে এই যে কতগুলো উদাহরণ দিলাম, এর কোনো ক্ষেত্রে কিন্তু নগদের আগমনও ঘটছে না, আবার নগদ চলেও যাচ্ছে না। সেই জন্য এই লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন বা নন ক্যাশ ট্রানজ্যাকশন। আর একটা জিনিস সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেমস। খুব ভালো করে এটা বুঝে নেবে, এটা খুব দরকার হবে। এক্সট্রা অর্ডিনারি আইটেমস বা ব্যতিক্রমী বিষয় বা অনিয়মিত বিষয় কাকে বলা হয়? প্রতিষ্ঠানের সাধারণ কার্যকলাপ থেকে সম্পূর্ণ আলাদা, যেগুলি প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় না, সেই রকম কিছু কার্যকলাপকেই বলা হয় এক্সট্রা অর্ডিনারি আইটেমস। কিরকম উদাহরণ? লটারি থেকে আয় হলো, বারবার হবে না লটারি থেকে আয়, হ্যাঁ, সুতরাং এটা একটা এক্সট্রা অর্ডিনারি আইটেম। বা ব্যাড ডেট করে দিয়েছি আমরা, সেই ব্যাড ডেট আবার রিকভারি হলো, আদায় হলো, সেটা এক্সট্রা অর্ডিনারি আইটেম। ভূমিকম্প হয়েছে, তার জন্য আমাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই কারণে সরকারের তরফ থেকে বা বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেল। বা কোনো একটা মামলা চলছিল আমাদের সঙ্গে এবং সেই মামলায় আমরা জিতে গেছি, তার ফলে আমাদের কিছু লাভ হয়েছে। এই সমস্ত যে ক্ষেত্র, এগুলো সবই হচ্ছে ব্যতিক্রমী ক্ষেত্র বা এক্সট্রা অর্ডিনারি আইটেমস। এই আইটেমসগুলো আমাদের প্রয়োজন হবে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এরপরে তৈরি করব। এবার আসি আমরা ট্যাক্স অন ইনকাম। আয়ের উপর কর প্রদান করতে হয়, সুতরাং আয়ের উপর যদি কর প্রদান করা হয় তাহলে সেইটাকে আমার নগদ প্রবাহ বিবরণীতে আলাদাভাবে দেখায়। যদি আলাদাভাবে দেখানো সম্ভব না হয়, আলাদাভাবে যদি আমরা শ্রেণীবিভাগ করতে না পারি, তাহলে এটা কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস হিসাবে চিহ্নিত করতে হয়। কি না, ট্যাক্স অন ইনকাম বা ইনকাম ট্যাক্স পেইড, এটাকে অপারেটিং অ্যাক্টিভিটি হিসাবে চিহ্নিত করতে হবে। এবার আসি নগদ প্রবাহ বিবরণী বিষয়ে। আমাদের ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হবে তার উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো সেই সূত্র অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে 3 ধরনের কার্যকলাপের ভিত্তিতে শ্রেণীবিভক্ত করা হয়। 3 ধরনের কার্যকলাপ কি কি? প্রথমটা হলো কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস। 2 নাম্বার বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নম্বর আর্থিক সংক্রান্ত কার্যকলাপ বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3 ধরনের কার্যকলাপে শ্রেণীবিভক্ত করে আমাদের নগদের ইনফ্লো আউটফ্লো দেখাতে হয় প্রত্যেক ক্ষেত্রে। এখন আমরা একটু আলোচনা করব যে এই 3 রকম কার্যকলাপ বলতে আমরা কি বুঝি। প্রথমে আসছি
কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস হলো কোনো কারবারি প্রতিষ্ঠানের রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ। এটা হচ্ছে প্রতিষ্ঠানের মূল কার্যকলাপ। রেভিনিউ সৃষ্টিকারী মানে কি? এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে। এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে কতগুলো উদাহরণ আমরা দিই কি কি হতে পারে। যেমন দ্রব্য বা সেবা বিক্রয় থেকে নগদ প্রাপ্তি হলো, নগদ প্রাপ্তি, এটা মানে ইনফ্লো। কমিশন, খাজনা, ফি ইত্যাদি মুনাফা জাতীয় নগদ প্রাপ্তি হলো, এটাও একটা ইনফ্লো। দেনাদার ও প্রাপ্য হুন্ডি বাবদ নগদ প্রাপ্তি হলো ইনফ্লো। দ্রব্য সেবা ক্রয়ের জন্য নগদ প্রদান হলো, এটা আউটফ্লো হলো। পাওনাদারদের বা প্রদেয় হুন্ডি বাবদ আমরা ক্যাশ প্রদান করলাম, ক্যাশ পেমেন্ট করলাম, এটাও একটা আউটফ্লো হলো। কর্মচারীদের মজুরি দেওয়া হয়েছে, এটাও একটা আউটফ্লো হলো। আয়কর সংক্রান্ত নগদ অর্থ প্রদান করেছি এবং আয়কর ফেরত বাবদ নগদ অর্থ প্রাপ্তি হয়েছে। যতক্ষণ না আয়কর সুনির্দিষ্টভাবে আর্থিক বা বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যেই রাখবো। তাহলে এই যে কতগুলো উদাহরণ আমরা দিলাম, এগুলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের উদাহরণ। এবার আসছি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং কি জিনিস? যে আমাদের ব্যবসায় যখন অতিরিক্ত অর্থ থাকে, যে অর্থটা আমরা ব্যবসায় ব্যবহার করতে পারছি না, সেই অর্থটা আমরা তখন অন্য কোথাও ইনভেস্ট করি। আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি, বা অন্য কোনো প্রতিষ্ঠানেও সেটা জমা করতে পারি এবং সেখান থেকে আমাদের অন্যভাবে আয় হতে পারে, সুদ বাবদ আয় হতে পারে, ডিভিডেন্ড বাবদ আয় হতে পারে, আমরা অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারি। এগুলো হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ। তাহলে এইরকম বিনিয়োগ সংক্রান্ত কিছু কার্যকলাপের উদাহরণ, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি আমাদের আয় হয়, স্থায়ী সম্পত্তি সংগ্রহের জন্য আমরা যে ক্যাশ পেমেন্ট করি, এটা আউটফ্লো। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করে আমাদের যদি প্রাপ্তি ঘটে, এটা ইনফ্লো হলো। অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র যদি আমরা কিনি, তখন আমাদের নগদের আউটফ্লো হবে। অগ্রিম বা ঋণ বাবদ তৃতীয় পক্ষকে আমরা যখন লোন দিয়ে থাকি, সেটা আমাদের আউটফ্লো। অগ্রিম বা ঋণ পরিশোধ বাবদ তৃতীয় পক্ষের কাছ থেকে আমরা যখন টাকা পাই, সেটা আমাদের ইনফ্লো। আর বিনিয়োগ যে আমরা করেছি, সেখান থেকে আমরা সুদ পেতে পারি বা ডিভিডেন্ডও পেতে পারি, এটাও একটা আমাদের ইনফ্লো। এবার আসছি আমরা আর্থিক সংক্রান্ত কার্যকলাপ বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হলো যে কারবারের জন্য যে অর্থের প্রয়োজন হয়, অর্থের সংস্থান করা, সেই অর্থের সংস্থান করতে গিয়ে যে অ্যাক্টিভিটিগুলো, সেইটাই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যেমন ক্যাপিটাল, কারবারের জন্য প্রয়োজন হচ্ছে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল সংগ্রহ, সেটা আর্থিক কার্যকলাপের মধ্যে পড়বে। বা সেই ক্যাপিটাল যদি পর্যাপ্ত না হয়, তখন আমাদের বাইরের প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নেওয়ার প্রশ্ন আসবে। সুতরাং সেই লোনটা একসময় পরিশোধ করার দরকার হতে পারে, পরিশোধ করা, এগুলো সবই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। অর্থাৎ প্রতিষ্ঠানের চালাতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের সংস্থান সংক্রান্ত যে কার্যকলাপ, তাকেই বলা হচ্ছে আর্থিক সংক্রান্ত কার্যকলাপ বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কতগুলো উদাহরণ দিই দেখো। শেয়ার বা এই রকমের কিছু দলিল বিলি বাবদ যদি নগদ প্রাপ্তি ঘটে, যদি কোম্পানি হয় তাহলে শেয়ার বিলি করা সম্ভব। তা কোম্পানির মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিলি করা হলো, তাহলে টাকা পাওয়া যাবে, সুতরাং এটা একটা ক্যাশের ইনফ্লো হলো। ডিবেঞ্চার, বন্ড, অন্যান্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ আমরা যদি সংগ্রহ করি এবং তার ফলে যে নগদ অর্থের আগম ঘটবে, সেটাও একটা ক্যাশের ইনফ্লো। ঋণপত্র, বন্ড, অন্যান্য ঋণ, তারপর প্রেফারেন্স শেয়ার ইত্যাদির যখন আমরা পরিশোধ করে দিই,
শোধ করে দিই তখন আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ বেরিয়ে যায়, সেটা হচ্ছে আউটফ্লো। ইকুইটি শেয়ারের ক্রয় ফেরত অর্থাৎ বাইব্যাক, আমরা যে শেয়ার বাজার বিলি করেছিলাম তার সেই শেয়ার কিছু আমরা যদি বাইব্যাক করি তার জন্য নগদ প্রদান হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাশের আউটফ্লো হবে। ইকুইটি এবং প্রেফারেন্স শেয়ারের উপর যখন আমরা ডিভিডেন্ড প্রদান করি সেটা ক্যাশের আউটফ্লো। ঋণপত্র এবং ঋণের উপর সুদ বাবদ যদি আমরা নগদ অর্থ প্রদান করে থাকি সেটাও হবে আউটফ্লো। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন কার্যকলাপের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করেছি এবং এই 3টি ভাগ মিলে এর সমষ্টি মিলেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা তৈরি করব। আমরা আলোচনা শেষ করার আগে বলবো একটু যে নগদ অর্থ প্রবাহ তৈরি করা দরকার কেন, বা নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব কি সেটা একটু আলোচনা করে নিই। দেখো কতগুলো পয়েন্টের ভিত্তিতে আমি এটা আলোচনা করছি। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মূল্যায়নে নগদ প্রবাহ বিবরণী সাহায্য করে। এই বিবরণী দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থর উৎস সন্ধানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, আবার স্বল্পমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপকদের সাহায্য করে থাকে। 2 নম্বর, সঠিক আর্থিক নীতি গ্রহণ। আর্থিক অবস্থা কেন পরিবর্তিত হলো, কেন চেঞ্জ হলো তার ব্যাখ্যা কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে পাওয়া যায়। ফলে ব্যবস্থাপকরা সেই স্টেটমেন্টকে ফলো করে তারা সঠিক আর্থিক নীতি গ্রহণ করতে পারে, আর সেভাবেই আর্থিক পরিকল্পনাও প্রণয়ন করা সম্ভব এই নগদ প্রবাহ বিবরণীকে বিশ্লেষণ করে। ঋণপত্র পরিশোধ করা, অগ্রাধিকার শেয়ার মূলধন পরিশোধ করা, স্থায়ী সম্পত্তি ক্রয় করা, আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী ব্যবস্থাপকদের যথেষ্ট সাহায্য করে। ঋণ গ্রহণের ক্ষমতা। আর্থিক প্রতিষ্ঠানগুলো কারবারে ঋণ দেওয়ার আগে তারা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে একটু বিচার করে দেখে এবং দেখে নেয়, এখান থেকেই তারা বুঝতে পারে যে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা কতটা আছে। প্রতিষ্ঠানের আর্থিক তারল্য বিশ্লেষণে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুবই সাহায্য করে। আর এর আগে যে আগের বছরের যে নগদ প্রবাহ বিবরণী তার সঙ্গে বর্তমান বছরের বিবরণীকে তুলনা করে তার মধ্যে ভুল ত্রুটি কিছু থাকলে সেগুলোকে খুঁজে নিয়ে তার উপর ভিত্তি করে নগদ পরিকল্পনা করা যায়, যেটা অনেকটা প্রতিষ্ঠানের সহায়ক হয়। এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, যেমন নিট মুনাফা কিভাবে অর্জিত হলো। মুনাফা যথেষ্ট হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিভিডেন্ড দেওয়া গেল না কেন? কিভাবে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা হবে, কোন কোন উৎস থেকে নগদ পাওয়া গেছে, কোথায় কোথায় সেগুলো ব্যবহৃত হয়েছে, এই নানা রকম প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু নগদ প্রবাহ বিবরণী থেকে পাওয়া যায়। আমরা আজকের পাঠ্যাংশ এখানেই শেষ করলাম।